7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান। কাল সম্মুখ যোদ্ধারা নেওয়া শুরু করলে আস্থা বাড়বে জনগণের। নিবন্ধন যারা করতে পারবে না, এটার অর্থ এই নয় যে তারা ভ্যাকসিন নিতে পারবে না। যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। বান্ধবীদের সাথে দেখা করতে পাবো, সময় পার হবে, আমি অনেক খুশি। বন্ধুদের সাথে দেখা করব, খেলা করব। এই সরকার কি সুরক্ষা দিতে পারবে? আমরা কি সুরক্ষিত থাকবো স্কুলে গেলে? এটা খালি প্রশ্ন। পড়তে বসালে আবার খুব প্রেশার হয়, পড়তে চায় না। আর স্কুলে স্যারদের প্রেশার থাকলে বাচ্চারা পড়তো। শিক্ষক কর্মচারীদের জন্য চাওয়া হয়েছে ভ্যাকসিন। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট কাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ। অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 25,000 সদস্য। ট্রেনে যাত্রী নিরাপত্তায় 4 জনের জায়গায় থাকে 1 জন। ভুয়া তালিকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, অস্বীকার করে তদন্তের আশ্বাস। সাত ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনা টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রদান কেন্দ্র পরিদর্শনে এসে তিনি একথা জানান। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন। প্রথম দিন টিকা দেয়া হবে মোট 25 জনকে। দেশে করোনা প্রতিরোধে শুরু থেকেই নিবেদিত ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মহামারী থেকে বাঁচতে বহুল প্রতীক্ষিত টিকাদান কর্মসূচিও শুরু হচ্ছে হাসপাতালটি থেকে। মঙ্গলবার বিকেলে হয়ে গেল টিকাদানের মহড়াও। সার্বিক প্রস্তুতি দেখে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার বিকেল 3:30টায় এই হাসপাতালেই ভার্চুয়ালি টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 5 জনের দেহে টিকা প্রয়োগ সরাসরি দেখবেন তিনি। উদ্বোধনী দিনে টিকা পাবেন মোট 25 জন। পরদিন রাজধানীর 5 হাসপাতালে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। আর আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে সারা দেশে একযোগে টিকাদান। যাদেরকে এখানে প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে তার মধ্যে ডাক্তার রয়েছে, নার্স রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছেন, পুলিশের সদস্য, আর্মির সদস্য, গণমাধ্যমের সদস্য, জার্নালিস্ট এবং আরও অন্যান্য ব্যক্তিবর্গরা রয়েছেন। এবং আমরা আশা করছি আগামী 7 তারিখে একযোগে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, বুধবার প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনের পর শুরু হয়ে যাবে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা নেয়ার নিবন্ধন প্রক্রিয়াও। তবে যারা অ্যাপে নিবন্ধন করতে পারবেন না তারা জেলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও নিবন্ধনের সুযোগ পাবেন। জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতাল বা মেডিকেল কলেজ বা যেখানে ভ্যাকসিনের সেন্টার করা হবে সেখানে যে তারা টিকা নিতে পারবে এবং সেখানে তাদের নিবন্ধন করে নিতে পারবে। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকোর কেনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকার প্রথম লটের 50 লাখ ডোজের ছাড়পত্র দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ফিজিক্যাল যে প্যারামিটার যেগুলো আছে সেগুলো আমরা দেখেছি যে সার্বিকভাবে সবকিছু আমরা সন্তোষজনক পাওয়ায় আমরা কিন্তু এই ভ্যাকসিনের লট রিলিজ সার্টিফিকেট দিচ্ছি। এছাড়া টিকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানায় অধিদপ্তর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভ্যাকসিন কার্যক্রম চালাতে সম্পূর্ণ প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালও। 28 জানুয়ারি থেকে করোনার টিকা দিতে সার্বিক প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। 4টি বুথ সহ সেখানে করা হয়েছে পোস্ট ভ্যাকসিন ওয়েটিং জোন। কার্যক্রম পুরোপুরি শুরু হলে টিকা নিয়ে গুজব মানুষ বিশ্বাস করবে না বলে জানান টিকা নিতে যাওয়া প্রথম চিকিৎসক। হায়দার আলীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা কোভিশিল্ড ভ্যাকসিন 28 জানুয়ারি থেকে একযোগে দেয়া শুরু হবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে। ঠিক এখন কোন অবস্থায় রয়েছে এসব হাসপাতালের প্রস্তুতি জানতে চাইলে ডিএমসি কর্তৃপক্ষ জানায় সব কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। ভ্যাকসিন দিতে বুথ ও পোস্ট ওয়েটিং জোনও তৈরি হয়ে গেছে। আনন্দঘন পরিবেশে স্বস্তির সাথে ভ্যাকসিন কার্যক্রমটা শুরু হোক, সবাই ভ্যাকসিন দিক এবং ভ্যাকসিন নিতে আসুক এবং সেই প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন সম্পূর্ণ একেবারে নিচ্ছিদ্র প্রস্তুতি আমরা নেওয়ার ব্যবস্থা করছি। তিনি জানান, ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হলে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হবে। আমাদের ডক্টর
ছাত্ররাই তো প্রথম ভ্যাকসিন নিচ্ছেন। তো আমার ধারণা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়ে গেলে এই ধরনের যে কিছু নেগেটিভ যে বিষয় আসছে বা গুজবের কথাই যদি বলি, সেগুলো আমার মনে হয় ওই দিনের পরে আর এগুলো থাকবে না। এদিকে ভ্যাকসিন কার্যক্রমের শুরুতেই ডিএমসির যে চিকিৎসক ভ্যাকসিন নেবেন তিনি সার্জারি বিভাগের প্রধান। এই বিশেষজ্ঞ সময় সংবাদকে জানান, ভ্যাকসিনের মাধ্যমে মহামারী মুক্তির পথে অগ্রসর হবে দেশ। আমি সানন্দ চিত্তে এটি গ্রহণ করছি এবং আমি মনে করি যে সমস্ত স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ, তাদের সবারই অবশ্যই ভ্যাকসিনটা নেওয়া উচিত। যেহেতু আমরা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছি, কাজে যদি কোনোভাবে জরুরি কোনো পরিস্থিতি উদ্ভব হয় সেটারও আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারব। মহামারীকে পরাস্ত করতে সমাজের সবাইকে নির্ভয়ে ভ্যাকসিনেশন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান দেশের শীর্ষ এই প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে 11 মাস বন্ধ থাকার পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দেশের সব স্কুল খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। করোনা প্রতিরোধে স্কুলের শিক্ষক কর্মচারীদের জন্য ভ্যাকসিনের চেয়ে এর মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর গত বছরের 17ই মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বেড়েছে সেই মেয়াদ। এর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিকের বই বিতরণ সহ বেশ কিছু শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে। এবার মন্ত্রণালয় থেকে জানানো হয়, সরকারের সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষে ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে স্কুল। আন্তর্জাতিক যেগুলো স্বাস্থ্য সংস্থা আছে এবং আমাদের সরকারের যে নির্দেশনা আছে আমরা সেই মোতাবেক খুলবো আর কি। আমরা চিন্তা করতেছি যে ফেব্রুয়ারি মাসে আমরা স্কুলগুলো খুলে দেবো আর কি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ এরকম চিন্তা করতেছি, যে এর মধ্যে আমাদের পরিবেশ পরিস্থিতি একটু ভালো হলে আমরা স্কুল খুলে দেব। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের বয়স 18 বছরের কম হওয়ায় তাদের ভ্যাকসিন দেওয়া যাবে না, তবে টিকা চাওয়া হয়েছে শিক্ষক কর্মচারীদের জন্য। আমরা শিক্ষক, আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখেছি, আমাদেরকে জন্য ভ্যাকসিনের আওতায় আনা হয়। এদিকে সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী অভিভাবকরা। স্কুলে গেলে বান্ধবীদের সাথে দেখা করতে পাবো, সময় পার হবে, আমি অনেক খুশি। পড়ালেখা করব, তার সাথে বন্ধুদের সাথে দেখা করব, খেলা করব, আমার আনন্দই লাগছে। আমাদের সবাই একসাথে খেলতে পারবো, বন্ধু বান্ধব একসাথে দেখা করতে পারবো। পড়তে বসালে আবার খুব প্রেশার হয়, পড়তে চায় না। আর স্কুলে স্যারদের প্রেশার থাকলে বাচ্চারা পড়তো। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলো খোলার সিদ্ধান্ত প্রতিষ্ঠানগুলো নিজেরা নেবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটকাল, এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ হয়ে গেছে। অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হওয়ায় নিরাপত্তা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর 25,000 সদস্য। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর জামালখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং কাজীর দেউরিতে আছেন রিপোর্টার শফিকুল আলম। বিস্তারিত জানতে সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, ধন্যবাদ। রাত পোহালেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, আর এই নির্বাচন কিন্তু বহুল প্রতীক্ষিত একটি নির্বাচনের কারণ হচ্ছে গত বছর মার্চের 29 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর কারণে এই নির্বাচন স্থগিত হয়ে যায়। এরপর জানুয়ারির 27 তারিখ নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ নির্ধারণ করে এবং জানুয়ারির 8 তারিখ থেকে নির্বাচনী যে প্রচারণা শুরু হয় অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু নির্বাচনী প্রচারণা হয়েছে। তো আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি জিমনেশিয়াম সহ নগরীর 4টি পয়েন্ট থেকে কিন্তু কেন্দ্রে কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা যারা রয়েছে তারা নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে এসেছে। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু তাদের সাথে ছিল। তো এই মুহূর্তে আমরা একটি কেন্দ্রে আছি, এটি হচ্ছে নগরীর জামালখান এলাকার ডাক্তার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি, এবং এই কেন্দ্রটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজানো হয়েছে। সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শুধুমাত্র ভোরের আলো ফোটার সাথে সাথেই সকাল 8টা থেকে যে নির্বাচন শুরু হবে সেই নির্বাচনে ভোট দিবে সাধারণ মানুষজন। এবার 19 লাখ ভোটার রয়েছে, তার মধ্যে নতুন ভোটার হচ্ছে 85,000 যারা প্রথমবারের মতো ইভিএমে ভোট দিবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে। সেক্ষেত্রে ইভিএমে প্রথমবারের নির্বাচনে ভোটের বিষয়টি এর আগে জাতীয় সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছিল এই 9 নম্বর আসনে কিন্তু ইভিএমে ভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সিটি কর্পোরেশন নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো এবার ইভিএমে
ইভিএমে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ইভিএমের সকল প্রস্তুতিও কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ইভিএমে চার্জ দেওয়া হচ্ছে, এখানকার যারা প্রিজাইডিং অফিসার সহকারী কর্মকর্তা রয়েছে তারা ইভিএমের সকল বিষয় সাজিয়ে রেখেছে এখানে, এবং সকাল হলেই আসলে ভোটাররা আসবেন এবং তাদের যে ভোট সেই ভোটটুকু তারা প্রদান করবে। তো সেক্ষেত্রে নির্বাচনের যে সকল ধরনের প্রস্তুতি আমরা দেখছি, কেন্দ্রে কেন্দ্রে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে 15,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবার নিয়োজিত থাকবে, তার মধ্যে 4,000 পুলিশ রয়েছে, 25 প্লাটুন বিজিবি রয়েছে, 500 র্যাব রয়েছে। তো সবাই মিলে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আগামীকাল সকাল থেকে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই প্রত্যাশাটুকু সবার মধ্যে রয়েছে। সেক্ষেত্রে ভোটাররা আসবে এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবে সেই বিষয়টি কিন্তু এখানে দেখছি। তো সকাল থেকে যে নির্বাচনী সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়েছিল, তো সব সরঞ্জাম কিন্তু আছে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবেও কিন্তু সাজানো আছে আমরা দেখছি কেন্দ্রে কেন্দ্রে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর জামালখান এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মী শফিকুল ইসলামের কাছে। পার্থ, যেটি বলতে পারি আগামীকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন, ইভিএমে ভোট হবে, সেজন্য কিন্তু ভোটাররা, প্রার্থীরা এবং কাউন্সিলররা প্রস্তুতি নিচ্ছেন। আমি যদি বলি আগামীকাল বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন কোথায় ভোট দেবেন, আমি কিছুক্ষণ আগে নিশ্চিত হয়েছে তিনি ভোট দেবেন 17 নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে, সেখানে বিএড কলেজে তার ভোট কেন্দ্র, সেখানেই তিনি সকাল 8টার পর তিনি ভোট দেবেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন। আমি যদি আওয়ামী লীগের প্রার্থীর কথা বলতে চাই, সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী ভোট দেবেন চট্টগ্রামের 6 নম্বর ওয়ার্ড যে বহদ্দাহাট যে ওয়ার্ড রয়েছে, সেখানে এখলাসুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের আওয়ামী লীগের মেয়র প্রার্থী রাজাউল করিম চৌধুরী ভোট দিবেন। আরেকটি কথা জানিয়ে রাখি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে 41টি ওয়ার্ড, সেখানে 2টি ওয়ার্ডে কিন্তু ভোট হচ্ছে না। একটি হচ্ছে 18 নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডে ভোট হচ্ছে না, সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা একজন হয়ে গেছেন। আরেকটি হচ্ছে 31 নম্বর ওয়ার্ড, সেখানে কিন্তু তারেক সুলেমান নামে একজন প্রার্থীর মৃত্যুর পর কিন্তু সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে, সেটি আগামী 28 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে আমরা জানতে পেরেছি। চট্টগ্রামে কিন্তু আগামীকাল যে ভোটার সেটি হচ্ছে 19,02,000 বেশি ভোটার রয়েছে, সেখানে 9,78,000 পুরুষ এবং 9,27,000 বেশি মহিলা রয়েছে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে 2015 সালে যেখানে ভোটার সংখ্যা ছিল 18,13,000, সেখানে এবার ভোটার হয়েছে প্রায় 19,02,000, অর্থাৎ প্রায় 85,000-এর বেশি নতুন ভোটার এবার ভোট দিবেন। তবে এখানে আমি বেশ কয়েকজন নেতা পথচারীর সাথে কথা বলে সবার মধ্যে একটি ক্ষোভ রয়েছে, ভোট রয়েছে, সেটি হচ্ছে সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। তারা বলছেন যে কালকে অনেকের অফিস আদালতে যাবেন, অনেকে দূর দূরান্ত থেকে আসবেন, তারা কিভাবে ভোট দিবেন সেটা নিয়ে তাদের মধ্যে একটু ক্ষোভ আছে এবং অসন্তোষ আছে। তারা বলছেন যে একদিন চট্টগ্রামের জন্য সাধারণ ছুটি ঘোষণা করলে কোনো সমস্যা হতো না, এবং তারা সেজন্য কিন্তু অনেকে ভোট দিতে পারবেন না বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি আগামীকালে কিন্তু নির্বাচন হচ্ছে এবং 19 লাখের বেশি ভোটার ইভিএমে ভোট দেবে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে কিন্তু ইভিএম সরঞ্জাম পৌঁছে গেছে এবং এই যে ভোটের জন্য কিন্তু প্রায় 735টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে কিন্তু প্রায় 19 লাখের বেশি ভোটার ভোট দিবেন এবং মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ভোটাররা প্রস্তুতি নিচ্ছেন আগামীকাল সকালে ভোট দেওয়ার জন্য। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য চট্টগ্রামের সিটি নির্বাচন নিয়ে। রাত পোহালেই চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোট শুরুর আগ মুহূর্তের খবর জানাতে নগরীর কাজীর দেউরি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার শফিকুল আলম, এবং তার আগে নগরীর জামালখান থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থ প্রতিবিদ। ট্রেনে 3 থেকে 4 জন নিরাপত্তা সদস্যের দায়িত্ব পালনের কথা থাকলেও করছেন মাত্র একজন। বাকিদের টাকা যাচ্ছে ইনচার্জদের পকেটে। এভাবে ভুয়া তালিকা তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলের নিরাপত্তা বাহিনীর ইনচার্জদের বিরুদ্ধে। সময়ের অনুসন্ধানে যার প্রমাণও মিলেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমলাপুর থানার কর্মকর্তা। নাজমুস সালেহির রিপোর্ট। সিলেটগামী ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছে কমলাপুর রেল স্টেশনে। পূর্বাঞ্চলের প্রতিটি আন্তনগর ট্রেনে নিরাপত্তার জন্য 3 থেকে 4 জন করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী RNB সদস্য দায়িত্ব পালনের কথা। খোঁজ নিয়ে দেখা যায় খাতা কলমে ট্রেনটিতে দায়িত্ব পালন করছেন সিপাহী আবু সায়েম, নেসার উদ্দিন ও মাকসুদুল হাসান। আমি এখানে একা, এখানে নাম লেখছে 3 জনেরই। কয়জন দায়িত্ব পালন করছেন আজকে? আরে ভাইয়া আমার ইনচার্জের কাছে। ওই দিন পূর্বাঞ্চলগামী সবকটি ট্রেনে 3 থেকে 4 জনের পরিবর্তে একজনকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। আপনি আমার কর্তৃপক্ষ আছে, যান। ট্রেন পরিচালকরাও স্বীকার করছেন অনুপস্থিতির কথা। তার ডিপার্টমেন্ট অ্যাকশন নেবে। আমার কন্ট্রোলকে আমি জানাই দিই যে একজন RNB পাওয়া গেছে।
পূর্বাঞ্চলে প্রতিদিন 46টি ট্রেন চলাচল করে। দায়িত্ব পালনের জন্য একজন আরএনবি সদস্যকে বেতন বাদেই অতিরিক্ত 300 টাকা ভাতা দেয়া হয়। গড়ে যদি 2 জন করেও অনুপস্থিত থাকে সে হিসেবে প্রতিদিন প্রায় 28,000 টাকা, আর বছরে প্রায় 1 কোটি। উপস্থিত না থেকেও যারা দায়িত্ব পালন করছেন তাদের টাকা উত্তোলন করে কে? টাকাটা কে নেয়? ওই লোক তো আসে না ডিউটিতে। আরে যে নেয়, যে সিসিতে আসছে না। এই অভিযোগ অস্বীকার করেন কমলাপুর থানার অফিসার ইনচার্জ। এখানে কিন্তু এরকম সুযোগ নেই। অনেক সময় অনেকে এরা অজান্তে, কিন্তু আসলে এরকম হওয়ার কথা না। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন আরএনবির বিভাগীয় প্রধান। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে আমার কাছে পাওয়া যায়, তথ্য প্রমাণ আপনারা দিতে পারেন বা আমি ব্যবস্থা নেব। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে 2700 জন আরএনবি সদস্য কর্মরত আছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের হয়ে খেলতে পারবেন না সাকিব আল হাসান। কয়েকটি গণমাধ্যমের এমন খবর ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। এ ব্যাপারে বোর্ড এখনও কোনো চিঠি পায়নি বলে জানান আকরাম। বিস্তারিত হুমায়ুন কবির রোজের রিপোর্টে। এগুলো আসলে ভেতরের কথা বাইরে কিভাবে এত আসে সেটাও আমি জানি না, বাট এগুলো আসলে টিম ম্যানেজমেন্ট এবং আমার যখন একান্ত মিটিং হবে তখনই হয়তো বোঝা যাবে। ঘরের খবর বাহিরে আসে কিভাবে? কিছুটা বিরক্ত হয়ে সাকিব নিজেই এই প্রশ্নটা তুলেছেন। নতুন বছরের প্রথম দিনেই তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার, এমন খবর দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কদিন পরেই গণমাধ্যমে খবর আসে পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফরে খেলতে পারবেন না তিনি। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে সাকিবের অনুপস্থিতির খবর নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা, কিন্তু গণমাধ্যমের এমন খবরে চটেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। আসলে আমার অবাক লাগে, একটা পত্রিকা আসছে আমি নাকি আপনার সাকিবের ছুটির ব্যাপারে বলেছি। এটা অ্যাবসলিউটলি মিথ্যা কথা। যদি অফিসিয়ালি কিছু আসে দেন আমরা আপনাদেরকে জানাবো। করোনার আগ্রাসনে প্রায় 11 মাস হয়নি বোর্ড সভা। বুধবার বিকেলে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে ক্রিকেট বোর্ডে। আপাতত আমরা 2টা সিরিজের জন্য নিয়েছি। প্লেয়াররা যদি খুশি থাকে এবং ওর পারফরমেন্স যদি আমাদের কাছে মনে হয় ভালো, তাহলে আমরা চেষ্টা করবো ওকে লম্বা সময় রাখার জন্য। এছাড়াও ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি আর বেতন বৃদ্ধির ব্যাপারটি মার্চে সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তারা। নেক্সট 3টা সিরিজ। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হবে করোনা টিকাদান। কাল দেয়া হবে 25 সম্মুখ যোদ্ধাকে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম সিটি নির্বাচনের ভোটকাল, কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ। অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর 25,000 সদস্য। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গে থাকুন সময়।